মানকর। পাল ভট্টাচ খাঁ তিন নিয়ে মানকর গাঁ। এককালে বর্ধমান জেলার গৌরব ছিল, এখন মানকর বলে চেনা যায় না। এমনকি বিখ্যাত মানকরের কদমা দেখেও না। 14 মণ ময়দা লাগত যে মানকরের ব্রাহ্মণদের খাওয়াতে, সেই মানকর পরে মরকে প্রায় মহাশ্মশানে পরিণত হয়েছিল। 50 বছর আগেও প্রায় 700 ঘর ব্রাহ্মণ ও 700 ঘর তন্তুবায় বাস করতেন মানকরে। ব্রাহ্মণরা বিদ্যাচর্চা করতেন আর তাঁতিরা তাঁত বুনতেন। শিল্পকলায় যেমন পাণ্ডিত্য তেমনি অতুলনীয় ছিল মানকর। সারা মানকর গ্রাম চষে ফেললেও এখন আর কেউ তা বুঝতে পারবেন না। ভগ্ন বাস্তুভিটের রুগ্ন ঘুঘুর দিকে চেয়ে হঠাৎ হয়তো মনে হবে, কি ছিল, কি যেন হারিয়ে গেছে। ভিটের পর ভিটে পরিত্যক্ত, জঙ্গলাকীর্ণ, জনশূন্য। একদা সুপ্রসন্ন মানকর গ্রাম আজ বিষণ্ণতায় ম্লান। সবার আগে মনে হয় মানকরের শিল্পী ও বণিকদের কথা। মানকরের গ্রাম্য সমাজের কি পাকাপোক্ত অর্থনৈতিক বুনিয়াদি না ছিল এক সময়, ভেঙে চুরমার হয়ে গেছে আজ। আধুনিক যুগের আক্রোশ মেটাতে হতভাগ্য মানকর সর্বশান্ত হয়ে গেছে, অথচ কোনো আশীর্বাদই তার পায়নি সে। রিক্ত মানকর তার তন্তুবায়দের কথা ভাবে। প্রায় 1000 তাঁতের ধ্বনি যখন প্রতিধ্বনিত হতো তার বুকে। মানকরের বেনারসি চেলির কথা আজ হয়তো সোনার পাথর বাটির মতনই শোনাবে কানে, কিন্তু এককালে ছিল। মানকরেই তৈরি হতো বেনারসি চেলি। মানকরের তসর ছিল বিখ্যাত, আজ তসরের ত পর্যন্ত নেই। মানকরের বিশ্বাসদের পূর্বপুরুষ মহেশ বিশ্বাস পলু পোকার চাষ সম্বন্ধে কীট কৌতুক নামে একখানা বইও লিখেছিলেন। আজ সে বই দেখলাম পোকায় কেটে ঝাঁঝরা করে দিয়েছে। বিশ্বাস মশায়ের মুখের বুলি ছিল, পরে তসর খায় ঘি, তার আবার খরচ কি। আজ হয়তো হেঁয়ালি মনে হবে, একসময় প্রবাদের মতন চালু ছিল কথাটা। মানকরের কুতুনির নামডাক ছিল খুব। একদিকে রেশমের নকশা, অন্যদিকে সুতোয় নকশা করা কাপড়কে বলতো কুতুনি। মানকরের বয়নশিল্পীদের একচেটে ব্যবসা ছিল মুগো সুতোর, ব্র্যাকেটে মাছ ধরবার সুতো, ব্র্যাকেট ক্লোজড। বাংলাদেশের মধ্যে প্রধানত মানকরেই এই মুগো সুতো তৈরি হতো। মানকরের কর্মকাররা গহনার ডাইস তৈরি করতেন, যা বাংলাদেশে আর কোথাও বিশেষ হতো না। কর্মকারদের কারিগরির নমুনা স্বচক্ষে দেখে এসেছি মানকরে। যে কোনো সূক্ষ্ম যন্ত্রের সূক্ষ্মতম কলকবজা পর্যন্ত তৈরি করতে পারেন ঘরে বসে। এরকম কর্মকার এখনও মানকর গ্রামে একজন আছেন, একসময় একাধিক ছিলেন। মানকরের তাম্বুলিরা ধান চালের আড়তদারি করে লক্ষপতি হয়েছিলেন। তাম্বুলি পাড়ার বড় বড় অট্টালিকাগুলি তার সাক্ষী রয়েছে আজও। বিখ্যাত গোপীনাথ দত্তের তামাক মানকরের। হিতলাল মিশ্রের মতন ভক্ত, পণ্ডিত, গীতাভাষ্যকারেরও একাধিক নীলকুঠি ছিল। তাম্বুলিরাও নীল চাষ করতেন। এসব আজি হতে শতবর্ষ নয়, শুধু শত শত বর্ষ আগেকার কথা। তখন মানকরের সুসমৃদ্ধ শ্রী ছিল। কৃষক, কারিগর, কুটির শিল্পী, বণিক, জমিদার, সাধক, ব্রাহ্মণ, পণ্ডিত, বৈদ্য ইত্যাদি নিয়ে মানকরের বিরাট গ্রাম্য সমাজ আত্মনির্ভর ছিল সম্পূর্ণ। শোনা যায় 18 পাড়া নিয়ে এই ছিল গ্রাম্য সমাজ। এখন পাড়ার নাম আছে, পাড়া বলতে যা বুঝায় তা আর নেই। মানকর কতদিনের প্রাচীন গ্রাম তা অবশ্য সঠিকভাবে বলা কঠিন। পৌষ মুনির ডাঙ্গা ও পাণ্ডবক্ষেত্র দেখিয়ে গ্রামবাসীরা যে কিংবদন্তির কথা বলেন তা আরও অনেক গ্রামে শুনেছি ও দেখেছি। তা দিয়ে ঐতিহাসিক প্রাচীনত্ব নির্ধারণ করা যায় না। তবে মানকর যে গোপভূম পরগনার অন্তর্গত ছিল তাতে সন্দেহ নেই, এবং কোনো সদ্গোপ রাজার রাজ্যভুক্ত থাকাই সম্ভবপর। পাল যুগেও এই অঞ্চলে প্রবল প্রতিপত্তিশালী সদ্গোপ সামন্তদের অস্তিত্বের পরিচয় পাওয়া যায়। এরকম কোনো সামন্ত রাজার রাজ্য সীমানার মধ্যে হয়তো মানকরও
একটি গ্রাম ছিল। কি রকম গ্রাম ছিল, কি তার নাম ছিল, তার কোনো প্রামাণিক হদিশ পাওয়া যায় না। কোনো নিদর্শনও বিশেষ নেই পাল বা সেন যুগের। প্রাচীন দেবালয় আছে অনেক মানকরে, কিন্তু 200-250 বছরের বেশি প্রাচীন নয়। উপাসক ও সাধক সম্প্রদায়ের মধ্যে সামান্য কিছু ইতিহাসের ইঙ্গিত পাওয়া যায়। শৈব ও তান্ত্রিক ধর্মের অন্যতম কেন্দ্র ছিল যে মানকর, তা আজও বেশ বোঝা যায়। এই ধর্মাচরণের ধারা বেশ প্রাচীন বলেই মনে হয়। মানকরের গ্রাম দেবতা মানকেশ্বর শিব আছেন এবং তাঁরও উৎপত্তির সঙ্গে সেই একই গোপ কাহিনী জড়িত। এ কাহিনীর যে রীতিমতো গুরুত্ব আছে একথা আগেও বলেছি। সুপ্রাচীন বুড়ো শিব আছেন। শৈব ধর্মের সঙ্গে গোপভূমের সদ্গোপদের একটা কোনো ঐতিহাসিক সম্পর্ক থাকা সম্ভব বলে মনে হয়। একথা অনেকবার বলেছি। মানকরের একদিকে আজও সদ্গোপদের বাস আছে। মনে হয় একসময় মানকরের ইতিহাসে তাঁদের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, হয়তো হিন্দু যুগেই। তারও আগে গ্রামের প্রধান ছিল যারা, তারা আজ নগণ্য অবস্থায় মানকরের চারিদিকে ছড়িয়ে রয়েছে। বাউড়ি, মেটে, হাড়ি, ডোম ইত্যাদি। আর মুসলমান যুগের সাক্ষী রয়েছে মুসলমান পাড়া। গোপভূমে মুসলমান অভিযানের সময় কাঁকসা প্রভৃতি অঞ্চলের সদ্গোপ রাজবংশের উচ্ছেদের সময় মানকরের যে কোনো ভূমিকাই ছিল না তা মনে হয় না। শক্তি পূজারও প্রাধান্য ছিল একসময় মানকরে। মানকরের বৈদ্য কবিরাজদের কুলদেবী আনন্দময়ী শক্তিমূর্তি। পঞ্চকালী ও বড়কালীও মানকরে বিখ্যাত। বড়কালীর প্রতিষ্ঠাতা রামানন্দ গোস্বামী পঞ্চমুণ্ডির আসন করে সিদ্ধিলাভ করেন। এছাড়া মানকরের রাধাবল্লভের মন্দির আছে। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্রের দীক্ষাগুরু ভক্তলাল গোস্বামী প্রতিষ্ঠিত। এই কনৌজ ব্রাহ্মণ বংশই মানকর রায়পুরের প্রধান জমিদার। রাধাবল্লভ মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে এই বংশের হস্তলিখিত বংশপরিচয়ে লেখা আছে ইনভার্টেড কমার ভেতর, এই ভগবান মূর্তি উপস্থিত নবরত্ন মন্দিরে স্থাপন ক্রিয়োপলক্ষে মহাত্মা ভক্তলাল কর্তৃক ব্রাহ্মণ পণ্ডিত নিমন্ত্রণ বিষয়িক লিখিত পত্র দ্বারায় এই বিগ্রহ প্রকাশের মূল বিবরণের সংক্ষেপ বার্তার সহিত সন 1135 সালের উত্তরায়ণ সংক্রান্তির দিবস এই ভগবান মূর্তি উপস্থিত নবরত্ন মন্দিরে স্থাপিত হইবার বৃত্তান্ত স্পষ্টতই প্রকাশ আছে। ইনভার্টেড কমা শেষ। এই বংশের ইতিহাসের সঙ্গে মানকরের ইতিহাসও অনেকটা জড়িত বলে সে সম্বন্ধে কিছু বলা প্রয়োজন। এদের গৃহে সংরক্ষিত হাতে লেখা বংশ পরিচয় থেকে যেটুকু বিবরণ সংগ্রহ করতে পেরেছি তাই বলছি। এই বংশের পূর্বপুরুষদের মধ্যে বদলে দুবে, মনোরথ দুবে, শ্রীকান্ত দুবের নাম পাওয়া যায়। শ্রীকান্ত রাধাবল্লভী সম্প্রদায়ের কাছে দীক্ষা নিয়ে চন্দ্রকোনায় ব্র্যাকেটে মেদিনীপুর ব্র্যাকেট ক্লোজড আসেন। তারপর মধুসূদন গোস্বামী, নিহারি দাস ও শ্যামসুন্দর গোস্বামী। শ্যামসুন্দর বর্ধমানের রাজা জগৎরাম রায় ও তাঁর রানীকে দীক্ষা দেন এবং মানকরের পাশে খান্ডারি গ্রামে এসে বসবাস করেন। তাঁর পুত্র ভক্তলাল গোস্বামী মহারাজা কীর্তিচন্দ্র ও চিত্রসেনকে দীক্ষা দেন এবং 1129 সনে রায়পুর গ্রাম ব্র্যাকেটে মানকরের একাংশ ব্র্যাকেট ক্লোজড ব্রহ্মোত্তর পান। ভক্তলালের প্রপৌত্র অজিতলাল গোস্বামী এবং অজিতলালের দৌহিত্র হিতলাল মিশ্র। হিতলালের দৌহিত্র রাজকৃষ্ণ দীক্ষিত। 1905 সালের স্বদেশী আন্দোলনের সময় রাজকৃষ্ণ দীক্ষিত তখনকার বাংলার জমিদারের মধ্যে সর্বপ্রথম কারাবরণ করেন। হিতলাল মিশ্র শুধু যে জমিদার ও নীলকুঠির মালিক ছিলেন তা নয়, তিনি তাঁর গৃহে ভাগবতালয় প্রতিষ্ঠা করেছিলেন মানকরে এবং সেখানে বহু মূল্যবান হাতে লেখা পুঁথি সংগ্রহ করেছিলেন। হিতলাল নিজে গীতার একটি ভাষ্য রচনা করেছিলেন। সভাপণ্ডিত ছাড়াও তিনি জ্ঞানী গুণী পণ্ডিতদের সাদরে ও সসম্মানে পোষণ করতেন।
একটি টোলও ছিল তাঁর। ভাগবতালয়ের গ্রন্থাগারে পুঁথির সংগ্রহ যা ছিল তা বর্ধমান জেলার মধ্যে আর অন্য কোথাও ছিল না বোধ হয়। বৈষ্ণব ধর্ম, তন্ত্র, দর্শন ইত্যাদি সম্বন্ধে অনেক মূল্যবান পুঁথি ভাগবতালয়ে ছিল। অনেক পুঁথি নষ্ট হয়ে গেছে, কিছু কিছু তাঁরা দানও করে দিয়েছেন। তা সত্ত্বেও এখনও দেখলাম একটি ঘরের মধ্যে প্রায় শতাধিক পুঁথি রয়েছে। আরও অবাক হলাম শুনে যে ভাগবতালয় যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি মানকরের মুসলমানদের জন্য মসজিদও তৈরি করে দিয়েছিলেন। নিষ্কর জমি এবং অজু করার জন্য বড় একটি পুষ্করিণীও তিনি দান করেছিলেন তাঁদের। ভাগবতের উদারতাবোধ হিতলালের যে বিশেষভাবে ছিল তাতে কোনো সন্দেহ নেই। পণ্ডিত সমাজের জন্য মানকরের যে একসময় বেশ প্রসিদ্ধি ছিল তা পরিষ্কার বোঝা যায়। মানকরের কনৌজপাড়ার ব্রাহ্মণরা একসময় গুরুগিরি ও বিদ্যাচর্চার জন্যই এখানে এসে বসবাস করেছিলেন। বর্ধমানের রাজবংশের দীক্ষাগুরুরাই যে মানকর রায়পুর গ্রাম ব্রহ্মোত্তর পেয়েছিলেন সে কথা আগে বলেছি। হিতলাল মিশ্রের পূর্বোক্ত হাতে লেখা বিবরণ থেকে এ সম্বন্ধে তাঁর নিজের উক্তি উদ্ধৃত করছি, ইনভার্টেড কমার মধ্যে। উক্ত রায়পুর গ্রাম আমার মাতামহ অজিতলাল গোস্বামী মহাশয়ের প্রপিতামহ স্বর্গীয় ভক্তলাল গোস্বামী মহাশয় আপন মন্ত্রশিষ্য বর্ধমানাধিপতি রাজা কীর্তিচন্দ্র বাহাদুরের স্থানে সন 1129 সালের 14 চৈত্রী তারিখের সনন্দানুসারে ব্রহ্মোত্তর পাইয়াছিলেন, ইনভার্টেড কমা শেষ। হিতলাল মিশ্রের আমলের টোল, ভাগবতালয় ইত্যাদির মাধ্যমে মানকরে বিদ্যাচর্চার একটা উৎসাহ সঞ্চারিত হয়েছিল। সভা পণ্ডিত ও সাধারণ পণ্ডিত হিসাবে সেই সময় অনেক ব্রাহ্মণ পণ্ডিত মানকরে এসেছিলেন। তাদের মধ্যে কনৌজ ব্রাহ্মণও ছিলেন। মানকরের পণ্ডিতদের মধ্যে মদনমোহন সিদ্ধান্ত ব্র্যাকেটে বর্ধমানের রাজসভা থেকে মানকরের ভট্টাচার্যরা এঁকে মানকরে আনেন ব্র্যাকেট ক্লোজড। গদাধর শিরোমণি, নারায়ণ চূড়ামণি, যাদবেন্দ্র সার্বভৌম ব্র্যাকেটে হিতলাল মিশ্রের সভাপণ্ডিত ছিলেন ব্র্যাকেট ক্লোজড। কৈলাসনাথ ও অযোধ্যানাথ ভট্টাচার্যের নাম উল্লেখযোগ্য। এছাড়া কয়েকজন বিখ্যাত পণ্ডিতের বাসস্থান ও জন্মস্থান ছিল মানকর গ্রাম। তাঁদের মধ্যে রঘুনাথ শিরোমণি ও রঘুনন্দন গোস্বামী ব্র্যাকেটে মানকরের কাছে মারো গ্রামে ব্র্যাকেট ক্লোজড অন্যতম। দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের গুরু উত্তম ভট্টাচার্য মানকরের বাসিন্দা ছিলেন। মানকরে তাঁর নামে উত্তম সায়র এবং তাঁর স্ত্রীর নামে ঠাকুরন পুকুর আছে। রঘুনাথ শিরোমণি যদিও নবদ্বীপের পণ্ডিত বলে খ্যাত, তাহলেও তাঁর জন্মস্থান ছিল মানকর গ্রাম। কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় এ সম্বন্ধে তাঁর মধ্যযুগে বাঙ্গালা গ্রন্থে লিখেছেন, ইনভার্টেড কমায়, নবদ্বীপ সারস্বত সমাজের উজ্জ্বলতম রত্ন সুপ্রসিদ্ধ রঘুনাথ শিরোমণি বর্ধমান জেলার কোটা মানকরে রাঢ়ীয় ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি শৈশবে পিতৃহীন হইলে তাহার জননী ভরণ পোষণের অভাবে নদিয়ায় আসিয়া এক কুটুম্বের বাটিতে আশ্রয় লন। এই একচক্ষু কানা বালক রঘুনাথের বুদ্ধিশক্তি বিষয়ে ভবিষ্যতে অনেক গালগল্পের সৃষ্টি হইয়াছে ব্র্যাকেটে পৃষ্ঠা 61-62 ব্র্যাকেট ক্লোজড, ইনভার্টেড কমা শেষ। ভট্টপল্লী নিবাসী শিবচন্দ্র সার্বভৌম কালীপ্রসন্ন বাবুকে বলেছিলেন, ইনভার্টেড কমায়, গুরু পরম্পরায় সকলে জানে কোটা মানকর শিরোমণি পিতৃভূমি, ইনভার্টেড কমা শেষ। শিরোমণির শেষ বংশধর নবদ্বীপে বিগত শতাব্দীতে জীবিত ছিলেন। তার নাম রামতনু ন্যায়ালঙ্কার। শ্রীযুক্ত দীনেশচন্দ্র ভট্টাচার্য তাঁর বঙ্গে নব্যন্যায় চর্চা গ্রন্থে ব্র্যাকেটে পৃষ্ঠা 90-91 ব্র্যাকেট ক্লোজড এই বিবাদ প্রসঙ্গে বলেছেন, ইনভার্টেড কমায়, আমরা নবদ্বীপে অনুসন্ধান করিয়া জানিয়াছি উক্ত রামতনু প্রায় 98 বৎসর পূর্বে নিঃসন্তান পরলোক গমন করেন এবং তিনি স্বর্গত মহামহোপাধ্যায় স্মৃতিকণ্ঠ বাচস্পতি মহাশয়ের সপিণ্ড জ্ঞাতি ছিলেন। ইঁহারা মানকরের চট্টোপাধ্যায় বংশীয় বটেন,
কিন্তু বাচস্পতি মহাশয় শিরোমণি বংশীয় বলিয়া দাবি করিতেন, এরূপ শোনা যায় নাই। ইনভার্টেড কমা শেষ। যাই হোক, মনে হয় বিখ্যাত কানা শিরোমণি মানকর থেকেই নবদ্বীপে গিয়েছিলেন এবং তাঁর পিতৃভূমি মানকর। রঘুনাথ সম্পর্কে ঘটক নূল পঞ্চাননের কারিকাটি উদ্ধৃত করছি। বাসুদেবে 3 শিষ্য, চৈয়ে রথোদ্বয়, নদের লোক যাহাদের নামে জিয়ে রয়, চৈয়ে ছোঁড়া দুষ্টু বড় নিমে তার নাম, রঘ বেটা বুদ্ধিমোটা ঘটে করে থাম, কানা ছোঁড়া বুদ্ধে দর নাম রঘুনাথ, মিথিলার পক্ষ ধরে যে করেছে মাত। কানা রঘুনাথ সম্পর্কে অনেক গল্প আছে। যেমন রঘুনাথ ক অক্ষর শিক্ষার সময় জিজ্ঞাসা করেন, ক নাম হলো কেন? একবার শিশু রঘুনাথ গ্রাম্য গুরুমশায়ের আদেশে তাঁর তামাকের জন্য গুরুপত্নীর রন্ধনশালায় আগুন আনতে যান, কোনো পাত্র না নিয়ে। গুরুপত্নী জ্বলন্ত অঙ্গার হাতায় করে যখন নিয়ে আসেন, রঘুনাথ তৎক্ষণাৎ আঁজলা ভরে ধুলো তুলে নিয়ে তার উপর আগুন নেভার জন্য সামনে এসে উপস্থিত হন। রঘুনাথ জন্মকানা নন। ঊর্ধ্ব দৃষ্টিতে একাগ্রচিত্তে একবার তিনি যখন দার্শনিক বিচারে মগ্ন ছিলেন, তখন তার চোখে একটি পতঙ্গ পড়ে চোখটি কানা হয়ে যায়। এরকম অনেক গল্প। রঘুনন্দন গোস্বামী ছিলেন মানকরের পাশে মারো গ্রামের বাসিন্দা। মারো গ্রাম মানকরের ইউনিয়নের মধ্যে। অ্যাডাম সাহেব তাঁর বিখ্যাত রিপোর্ট ব্র্যাকেটে 1837 সালের ব্র্যাকেট ক্লোজড এই রঘুনন্দন সম্বন্ধে লিখেছিলেন, দ্য মোস্ট ভলিউমিনাস নেটিভ অথর আই হ্যাভ মেট উইথ ইজ রঘুনন্দন গোস্বামী ডুয়েলিং অ্যাট মারো। অ্যাডাম সাহেব রঘুনন্দনের রচিত 37খানি গ্রন্থের দীর্ঘ তালিকা দিয়েছিলেন। তার মধ্যে 35খানা সংস্কৃত ভাষায় রচিত এবং 2খানা বাংলা ভাষায়। বাংলা ভাষায় রচিত গ্রন্থের মধ্যে রাম রসায়ন উল্লেখযোগ্য। সংস্কৃত গ্রন্থের মধ্যে ছন্দমঞ্জরীর টিকা, সদাচার নির্ণয়, রোগার্ণব তারিণী, শরীর বিবৃত্তি, লেখ দর্পণ, হরিহর স্তোত্র ইত্যাদি 35খানি গ্রন্থের নাম করেছেন অ্যাডাম সাহেব। এই সামান্য বিবরণ থেকে বোঝা যায় প্রায় 16শ-17দশ শতাব্দী থেকে মানকর বর্ধমান জেলার অন্যতম প্রধান বিদ্যাচর্চার কেন্দ্র হয়ে ওঠে। 19বিংশ শতাব্দী অর্থাৎ হিতলাল মিশ্রের আমল পর্যন্ত মানকরের সারস্বত সাধনার ধারা প্রায় অব্যাহত থাকে। বিদ্যার পাশাপাশি দেখা যায় বাণিজ্য ও শিল্প সাধনাতেও মানকরের বিশেষ খ্যাতি ছিল অর্ধ শতাব্দী আগেও। তারপর একদিকে মরক ও মহামারীতে, অন্যদিকে আধুনিক নাগরিক যুগের চক্রান্তে মানকরের সুসমৃদ্ধ আত্মনির্ভর গ্রাম্য সমাজের ভিত পর্যন্ত ভেঙে যায়। সেই প্রচণ্ড আঘাত কাটিয়ে উঠে আজও মানকর মাথা তুলে দাঁড়াতে পারেনি। ঐতিহ্য সচেতন মানকর একদিন যে এসব কাটিয়ে উঠে এই উত্তরাধিকার বহন করে এগিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই।